Hello guys, welcome to Literary Alcove. I hope you are doing well and your preparation is also going well. তো আজকে আমি আরো একটি টেক্সট থেকে এমসিকিউ শেয়ার করব। আজকের টেক্সট হলো দ্য ডার্কলিং থ্রাশ বাই টমাস হার্ডি। আশা করছি আমার আগের ভিডিওগুলো তোমরা প্রত্যেকে দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখে নেবে। তার কারণ এখানে আমি প্রত্যেকটি টেক্সট থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন শেয়ার করি, যে কোয়েশ্চেনগুলো তোমরা কোনো বইয়ে পাবে না। তো এই কোয়েশ্চেনগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে এগুলো অবশ্যই তোমাদের এক্সামের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। তোমাদের মধ্যে অনেকে আমাকে বলেছো যে এই কোয়েশ্চেনগুলো, আমি যে কোয়েশ্চেনগুলো শেয়ার করি সেগুলো খুব টাফ, এরকম টাফ কোয়েশ্চেন কি পরীক্ষায় আসবে? দেখো, 2016 সালের কোয়েশ্চেন দেখে যদি আমরা 2023-এর কোয়েশ্চেন এক্সপেক্ট করি তাহলে কিন্তু খুব বড় ভুল করব। 2023-এর কোয়েশ্চেন টাফ হবে না ইজি হবে সেটা কেউই জানে না। তাই টাফ কোয়েশ্চেন যদি প্র্যাকটিস করে থাকো তাহলে সোজা কোয়েশ্চেন এমনিই পারবে। সো আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা পুরোটা দেখবে। চলো এবার শুরু করি। Now we will start the MCQ series, but if you are new to this channel, please subscribe it and press the bell icon. দেখো আমাদের প্রথম প্রশ্ন কি আছে। The bleakness and decay of the landscape is an extended metaphor for the speaker's mentality, the state of Western culture at the end of 19th century, the dying of the 19th century, the poet's inability to understand the thrush's happiness. এখানে সঠিক অপশন হবে অপশন বি, the state of Western culture at the end of 19th century. এবার পরের প্রশ্নটা দেখো। The poem can be described as an elegy for option A, hope and despair, option B, religious belief, option C, Western culture's failure to take care of the natural and cultural resources, option D, all of the above. Option C, Western culture's failure to take care of the natural and cultural resources. Next, the thrush's song is described as evening song, caroling, ecstatic sound, all of the above. কোনটা হবে সঠিক উত্তর? All of the above. The darkling thrush engages with the theme of life and death, germ and birth, interplay of hope and despair, all of the above. কোন থিমটা এই পোয়েমের আমরা দেখতে পাই? এখানে সঠিক উত্তর হবে অল অফ দি অ্যাবভ। अगेन, তার কারণ এই তিনটে থিম যেটা উপরে উল্লেখ করা আছে, এই তিনটে থিমই কিন্তু এই পোয়েমে আমরা দেখতে পাই। সো এবার আমরা পরের প্রশ্নে যাব। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম দ্য পোয়েট পার্সোনা ফাইন্ডস হিমসেলফ, অপশন এ স্ট্যান্ডিং অ্যাট এ ডোরওয়ে, option B, leaning against a wooden door, option C, talking to the neighbors, option D, sitting near the fireplace. So এখানে সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি, leaning against wooden door. কবি বলেছেন I leaned upon the coppice gate. সো এখানে coppice gate বলতে উডেন গেটকে বোঝাচ্ছে। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্নে যাব। What made the weakening eye of day desolate? The frost, the cloudy weather, the dregs of winter, lack of hope. কবিতাটি পড়া থাকলে তোমরা উত্তরটি অবশ্যই করতে পারবে। সঠিক উত্তর হবে the dregs of winter. Winter's dreg made desolate the weakening eye of day. এরকম একটা লাইন আছে তোমাদের কবিতায়। তো সেখান থেকে আমরা সঠিক উত্তরটি পেয়ে যাব। এবার আমরা পরের প্রশ্নে যাব। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি এই কোয়েশ্চেনগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও, এতে আমি আরো নতুন ভিডিও করার এনার্জি পাবো। চলো এবার পরের প্রশ্নে। I leaned upon the coppice gate, কবিতার লাইন। এখান থেকে প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড
কপিস গেট মিন? কপিস গেট কথার অর্থ কি? মেটাল গেট, পিস অফ উড, উডেন গেট, ফ্রস্টি ডোরওয়ে। সঠিক উত্তর হবে উডেন গেট। কপিস গেট বলতে উডেন গেটকে বলা হচ্ছে। নেক্সট, দ্য পোয়েম ওয়াজ ফার্স্ট প্রিন্টেড আন্ডার দ্য টাইটেল অফ। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই কবিতার নিরিখে, তার কারণ এই কবিতার যে টাইটেল সেটা নিয়ে অনেক কনফিউশন আছে। কনফিউশন ক্লিয়ার করে দেব তার আগে অপশনগুলো দেখে নিই। অপশন এ, দ্য সেঞ্চুরিজ এন্ড 1900। অপশন বি, বাই দ্য সেঞ্চুরিজ ডেথ বেড। অপশন সি, দ্য এন্ড অফ দ্য সেঞ্চুরি। অপশন ডি, দ্য সেঞ্চুরিজ ডেথ। এখানে প্রশ্নের নিরিখে সঠিক উত্তর হবে বাই দ্য সেঞ্চুরিজ ডেথ বেড। এবার আমি এই কবিতার টাইটেল নিয়ে কি কি কনফিউশন আছে সেগুলো বলবো এবং তোমাদেরকে কনফিউশন গুলো ক্লিয়ার করে দেব। টমাস হার্ডির বায়োগ্রাফার তিনি বলেছেন যে এই পোয়েমটি প্রথম 1899 খ্রিস্টাব্দে লেখা হয় এবং 1899 খ্রিস্টাব্দে যখন লেখা হয় তখন এর টাইটেল ছিল দ্য সেঞ্চুরিজ এন্ড 1900। মনে রাখবে, প্রথম টাইটেল ছিল দ্য সেঞ্চুরিজ এন্ড 1900। এই নামে পোয়েমটি প্রথম লেখা হয় কিন্তু কোথাও পাবলিশড হয়নি। পোয়েমটি ফার্স্ট পাবলিশড হয় একটি ম্যাগাজিনে, গ্রাফিক নাম ম্যাগাজিনটির। সেই ম্যাগাজিনে পাবলিশ হওয়ার সময় এর নাম দেওয়া হয় বাই দ্য সেঞ্চুরিজ ডেথ বেড। এই নামে প্রথম পোয়েমটি প্রিন্ট করা হয়। ঠিক আছে, তাই আমাদের প্রশ্নের নিরিখে দ্য পোয়েম ওয়াজ ফার্স্ট পাবলিশড আন্ডার দ্য টাইটেল অফ, দ্য পোয়েম ওয়াজ ফার্স্ট প্রিন্টেড অর পাবলিশড, যাই থাকুক, আন্ডার দ্য টাইটেল অফ দ্য বাই দ্য সেঞ্চুরিজ ডেথ বেড হবে কিন্তু এখানে। তারপরে পোয়েমটি আবার পাবলিশড হয় একটা অ্যান্থোলজিতে, আর কালেকশন অফ পোয়েম বলি যেটাকে, সেখানে পাবলিশ হয়। সেখানে নাম দেওয়া হয় দ্য ডার্কলিং থ্রাশ, যেটা যে কালেকশনটা পাবলিশ হয় 1901। ওকে, আশা করি তোমাদের এই টাইটেল নিয়ে, তিনটে টাইটেল আমরা পাচ্ছি পোয়েমটির, তিনটে টাইটেল নিয়ে কনফিউশনটি ক্লিয়ার হবে এরপরে। We will move to the next question. The Darkling Thrush was anthologized first in the collection The Graphic, Poems of Past and Present, The Guardian, Poems of Despair. সো এখানে এই পোয়েমটি প্রথম একটা অ্যান্থোলজিতে পাবলিশড হয়েছিল। সেই অ্যান্থোলজির নাম হচ্ছে অপশন বি, পোয়েমস অফ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। মাথায় রাখবে এটা 1901 খ্রিস্টাব্দে পাবলিশ হয়। পরের প্রশ্নে আমরা যাব। দ্য ভিক্টোরিয়ান সোসাইটি ওয়াজ এনগালফড বাই রিলিজিয়াস ফ্যানাটিসিজম, রিলিজিয়াস স্কেপটিসিজম, পেগানিজম, লস অফ হ্যাপিনেস। তাহলে এখানে ভিক্টোরিয়ান সোসাইটির সম্পর্কে একটা তথ্য দেওয়া হয়েছে। ভিক্টোরিয়ান সোসাইটিতে কোনটা পাওয়া গিয়েছিল তোমরা দেখতে পাবে, রিলিজিয়াস ফ্যানাটিসিজম নাকি রিলিজিয়াস স্কেপটিসিজম, পেগানিজম নাকি লস অফ হ্যাপিনেস। কোনটা হবে সঠিক উত্তর? অপশন বি, রিলিজিয়াস স্কেপটিসিজম। তোমরা মনে রাখবে এই সময় ডারউইনের যে মতবাদ সেটা খুব ফেমাস হয়ে গেছিল এবং ভিক্টোরিয়ান পিপলদের মধ্যে বা ভিক্টোরিয়ান সোসাইটির মধ্যে ধর্ম সম্পর্কে একটা সন্দেহ সৃষ্টি হয়েছিল। সেই জন্য রিলিজিয়াস স্কেপটিসিজম ইজ দ্য রাইট আনসার। নেক্সট, the ancient pulse of germ and birth was shrunken dash by death lament, hard and dry in darkness upon earth. Which will be the correct alternative to fill the blank? Here the right answer would be hard and dry. Next দেখো, I leant upon the coppice gate. Here the gate suggest, gate কি suggest করছে? The surrounding is a town. Option B, a doorway into something new. The poet is shy and loves to remain alone. The interplay of hope and despair.
সো এখানে অপশনগুলো দেখলে বুঝতে পারবে অপশন বি হবে সঠিক উত্তর। আর ডোরওয়ে ইনটু সামথিং নিউ, কেন এটা সঠিক উত্তর হবে? গেট খুললে আমরা একটা নতুন কিছু দেখতে পাই, সেই নতুন কিছুটা কি? নিউ সেঞ্চুরি। এখানে সামথিং নিউ বলতে দ্য নিউ সেঞ্চুরি কে বলা হয়েছে। ওকে, এবার আমরা পরের প্রশ্নে যাব। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি এরপরে যত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওটি দেখতে পারবে। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ কম্পেয়ার টু স্ট্রিংস অফ ব্রোকেন লায়ার? dregs of winter, the coppish gate, the tangled vine stems, the weakening eye of day. ব্রোকেন লায়ারের সঙ্গে কার তুলনা করা হয়েছে? সঠিক উত্তর হবে the tangled vine stems. Okay, next question, his crypt the cloudy canopy. What is meant by the word crypt? The by is not here, but you should imagine it. Option A, a burial place, dead bodies, abode, hell. So here the correct option would be a burial place or tomb. Crypt means tomb or a burial place or a place where dead bodies are buried. Okay, next, what is the meaning of the word darkling? Darkling টাইটেলে আছে, সেই darkling কথার অর্থ কি? Sweet songs in daytimes, at night, in darkness. So right answer is in darkness. চলো এবার পরের প্রশ্নে যাব। His crypt the cloudy canopy, the wind his death lament, these lines allude to. যদি তোমরা ফ্রিতে প্রত্যেকদিন মক টেস্ট দিতে চাও তাহলে আমার টেলিগ্রামে তোমরা জয়েন করতে পারো। টেলিগ্রামের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অন্য কবিতার একটা অ্যালিউশন এখানে আমরা পাই। সো সেই পোয়েমটি কি? শেলিজ ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, কিটস ওড টু আ নাইটিঙ্গেল, ব্রাউনিংস মিটিং অ্যাট নাইট, আর্নল্ডস ডভার বিচ। এখানে সঠিক উত্তর হবে শেলিজ ওয়েস্ট উইন্ড। তোমরা প্রত্যেকেই ওয়েস্ট উইন্ড পড়েছো, তাই অ্যালিউশনটা ঠিক কোন জায়গায় নিশ্চয়ই বুঝতে পারছো। ওয়েস্ট উইন্ডে একটা লাইন আছে, দাউ ডার্স অফ দি ডাইং ইয়ার। তাহলে এখানেও কিন্তু সেই কথাটাই বলছে, ডার্স মানে ডেথ ল্যামেন্ট। ঠিক আছে, তাহলে ওয়াইন্ডকে বলছে ডেথ ল্যামেন্ট অফ দি সেঞ্চুরি অর ইয়ার। তাহলে এখানে ওয়েস্ট উইন্ডকে অ্যালিউড করছে। নেক্সট আমরা চলে যাব, which of the following poet famously used the word darkling? অপশন গুলো দেখো, A, Coleridge in Ulysses, B, Shakespeare in Sonnet 18, C, Keats in Ode to a Nightingale, D, Shelley in Ode to West Wind. এটাও তোমরা পারবে, তার কারণ তোমরা প্রত্যেকেই নাইটিঙ্গেল পড়েছো। Yes, Nightingale will be the right answer. পরের প্রশ্ন, which of the following is true about the sun? It is already set, it has become faint, frost has made the sun weak, the poet used simile to describe the sun. So here the right option is option B, it has become faint, weakening eye of day. Okay, next, what figure of speech is used in the expression spectre grey? Spectre grey শব্দটাই কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? পার্সনিফিকেশন, সিনেকডকি, মেটাফোর, মেটোনিমি। মেটাফোর ইজ দ্য রাইট আনসার, বাট এটাকে পার্সনিফিকেশনও আমরা কিন্তু বলতে পারি। সো মেটাফোর না থাকলে পার্সনিফিকেশন করে দেবে। Which color is mentioned in the poem? Only white, only black, only grey, grey and white. কোন কালারের কথা মেনশন করা আছে পোয়েমে? সঠিক উত্তর ইজ অনলি গ্রে। অন্য কোনো কালারের কথা মেনশন নেই। স্পেক্টার গ্রে একমাত্র ওখানে কালার মেনশন করা আছে।
The opening stanza of the poem establishes the setting as a lifeless wasteland, a wanted neighborhood, a wooden gate, a suburban area. এখানে সঠিক উত্তর হবে এ লাইফলেস ওয়েস্টল্যান্ড। কবি এমনভাবে ল্যান্ডস্কেপটাকে বর্ণনা করেছেন দেখে মনে হচ্ছে যেন এটা একটা পরিত্যক্ত জায়গা যেখানে জীবনের কোনো চিহ্ন নেই। পরের প্রশ্ন দেখো, দ্য ব্লিক টুইগস ওভারহেড। হিয়ার টুইগস মিনস, টুইগস কথার অর্থ কি? স্মল ট্রিজ, লিফলেস ব্রাঞ্চেস অফ এ ট্রি, লং ট্রিজ, পাইন ট্রি। সো এখানে সঠিক উত্তর হবে লিফলেস ব্রাঞ্চেস অফ এ ট্রি, টুইগস কথার অর্থ। নেক্সট, হোয়াট ডাজ দ্য ব্রোকেন লায়ার সিগনিফাই ইন দ্য পোয়েম? ব্রোকেন লায়ার কেন ইউজ করেছেন কবি? টু ইন্ডিকেট ল্যাক অফ জয়, ল্যাক অফ রিলিজিয়াস ফেথ, ল্যাক অফ কমিউনিকেশন, ল্যাক অফ মিউজিক। সঠিক উত্তর হবে ল্যাক অফ জয়। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ট্যাঙ্গেলড বাইন stems remind to the poet? Dark sky, broken lyre, complexity of life, household fire। কোনটা হবে সঠিক উত্তর? ব্রোকেন লায়ার। তার কারণ এটার সাথেই তো কবি তুলনা করেছেন। ট্যাঙ্গেলড বাইন স্টেমস দেখার পরে তার মনে হচ্ছে যেন ব্রোকেন লায়ারের মতো। নেক্সট, in the second stanza the poet uses a series of metaphor associated with happiness, darkness, death, hopelessness। সেকেন্ড স্ট্যান্জাটা পড়লেই বুঝতে পারবে সেখানে ডেথের সঙ্গে সম্পর্কযুক্ত অনেকগুলো মেটাফোর ব্যবহার করা হয়েছে। পরের প্রশ্ন, seemed fervorless as I। What does the word fervorless mean? Helpless, penniless, listless, indifferent। সো এখানে সঠিক উত্তর হবে লিস্টলেস। এখন ফার্ভারলেস কথার অর্থ কি? কেন লিস্টলেস হচ্ছে? ফার্ভারলেস মানে হচ্ছে ল্যাক অফ এনার্জি অর প্যাশন, ইন্টেন্সিটি, ল্যাক অফ ইন্টেন্সিটি, ল্যাক অফ প্যাশন, ল্যাক অফ এনার্জি, আর টায়ার্ড, এইগুলো আমরা বলতে পারি ফার্ভারলেস মানে। সো এখানে লিস্টলেস মানে হচ্ছে ল্যাক অফ passion, lack of zeal. So we'll move to the next question. Which of the following is not personified in the poem? Personification is heavily used in this poem, but which of the following is not personified? The century, the thrush, frost, ancient pulse। ভালো করে পড়তে হবে পোয়েমটা। সঠিক উত্তর হবে ancient pulse। পরের প্রশ্ন, what does the blast beruffled plume of the thrush signify? থ্রাশের যে পালক সেগুলোকে বলা হচ্ছে ব্লাস্ট বেরাফেল্ড। এটা কি সিগনিফাই করছে? ইট ইজ হার্ড ওয়ার্কিং, ইট হ্যাজ সার্ভাইভড দ্য উইন্টার ওয়াইন্ডস, দ্য থ্রাশ ইজ আ লোকাল বার্ড, ইট ইজ ইনজিওর্ড। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। It has survived the winter winds. Next, which of the following adjectives is not used to describe the thrush? Aged, frail, happy, small। কোনটা ব্যবহার করা হয়নি? happy। Yes, the thrush looks happy, his song is very happy, the night is happy, but the thrush is happy, this word is not used. So next question, what message does the thrush's song convey? Hopelessness, to be happy even in bitter condition, inevitability of death, to follow the paths of religion। Here the right answer would be to be happy even in bitter condition। The blast beruffled plume of the thrush suggests that it has gone through a difficult time, but it is still singing a sweet song, joyous song। So these were the 30 most important questions from this poem according to me। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।
তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও। আর ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করে দিও, এবং যদি তোমরা প্রত্যেকদিন ফ্রিতে মক টেস্ট দিতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে খুব ভালো থাকো এবং খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো।